আজ আমরা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে কথা বলবো, তাই না? হ্যাঁ, একদম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আদিবাসী প্রতিরোধগুলো কিন্তু অনেক সময়ই সেভাবে আলোচিত হয় না। ঠিক। আর আজ আমরা কথা বলছি মুন্ডা বিদ্রোহ নিয়ে, যাকে আবার উলগুলানও বলা হয়। হ্যাঁ, এই উলগুলান বা বিলাট তোলপাড় আর এর যিনি প্রধান নেতা ছিলেন বিরসা মুন্ডা, তাকে নিয়ে। আমাদের কাছে একটা লেখা আছে, শিরোনামটা বোধহয় মুন্ডা উলগুলান ও বিরসা মুন্ডার ভূমিকা। হ্যাঁ, ঠিক তাই। ওই লেখাটার উপর ভিত্তি করেই আমরা আজ বিষয়টার গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এই বিদ্রোহটা হয়েছিল, কারা এর পেছনে ছিল। অবশ্যই। ব্রিটিশ শাসন তো ছিলই, আরও অনেক শোষণ, অত্যাচার, আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া, এই সব মিলিয়ে পরিস্থিতিটা ঠিক কেমন ছিল। আর সেই সময়ে দাঁড়িয়ে বিরসা মুন্ডা কিভাবে নেতৃত্ব দিলেন। হ্যাঁ, আর এই আন্দোলনের প্রভাবটা ঠিক কতটা ছিল, এইসবই আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরুই করা যাক ওই শব্দটা দিয়ে, উলগুলান। এর মানে বলা হচ্ছে বিরাট তোলপাড় বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। কিন্তু এর মানে কি শুধুই একটা গণ্ডগোল? উম, দেখুন, শব্দটার আক্ষরিক অর্থ ওরকম হলেও ঐতিহাসিকভাবে উলগুলান কিন্তু একটা নির্দিষ্ট বিদ্রোহকেই বোঝায়। আচ্ছা, কোন বিদ্রোহটা? ওই যে 1899 থেকে 1900 সালের মধ্যে বিরসা মুন্ডার নেতৃত্বে যে বিশাল বেশ সংগঠিত মুন্ডা প্রতিরোধটা গড়ে উঠেছিল, সেটাকেই ইতিহাসবিদরা উলগুলান বলেন। ও, তার মানে এটা শুধু রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না। না না, শুধু তাই নয়, এটা আসলে ঔপনিবেশিক শোষণ, আবার নিজেদের সমাজের মধ্যেও কিছু সমস্যা ছিল, সেগুলোর বিরুদ্ধে একটা বেশ সচেতন লড়াই ছিল। এর পেছনে একটা নতুন সমাজ গড়ার স্বপ্নও কিন্তু কাজ করেছিল। ইন্টারেস্টিং। তার মানে একটা লক্ষ্য ছিল এই আন্দোলনের। কিন্তু পরিস্থিতিটা এরকম জায়গায় গেল কেন? মানে ছোটনাগপুর অঞ্চলে কি এমন হচ্ছিল যে মুন্ডারা এত বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য হলেন? কারণ তো অনেকগুলোই। যদি গোড়া থেকে দেখি, প্রথম আর সবচেয়ে বড় কারণ অবশ্যই ব্রিটিশ শাসন। ব্রিটিশরা আসার পর কি হলো? ওরা আসার পর মুন্ডাদের জীবনযাত্রা, সমাজ, অর্থনীতি সবকিছুতেই একটা বিরাট ওলটপালট হলো। বিশেষ করে ওদের জমির ব্যবস্থাটা। হ্যাঁ, ওই যে খুঁটকাঠি প্রথা। ঠিক, যেখানে জমির মালিকানা ছিল যৌথ, ব্রিটিশরা এসে সেটা ভেঙে দিল। ওরা ব্যক্তিগত মালিকানা চালু করল, আর খাজনা। হ্যাঁ, ব্যক্তিগত মালিকানা, খাজনার ব্যবস্থা এসব চালু করল। এটা মুন্ডাদের জীবন আর সংস্কৃতির একেবারে গোড়ায় আঘাত করেছিল। বুঝতেই পারছি। এই যৌথ মালিকানা চলে যাওয়াটা তো বিশাল ব্যাপার। এর সাথে কি জঙ্গলের আইনেরও কোনো যোগ ছিল? অবশ্যই ছিল। দ্বিতীয় কারণ ওটাই, ব্রিটিশরা একের পর এক অরণ্য আইন নিয়ে এলো। জঙ্গল তো আদিবাসীদের জীবনের একটা অংশ। একদম, জঙ্গলই ছিল ওদের বেঁচে থাকার জায়গা, সংস্কৃতির অংশ। নতুন আইনে জঙ্গলের ওপর ওদের যে চিরাচরিত অধিকার ছিল, সেগুলো সব কেড়ে নেওয়া হলো। যেমন? ধরুন, কাঠ কাটা, গরু ছাগল চড়ানো, শিকার করা, সবকিছুতেই হয় নিষেধাজ্ঞা, নয়তো ভীষণ কড়াকড়ি। ফলটা কি হলো? ওদের জীবন চালানোই মুশকিল হয়ে পড়ল। জঙ্গল থেকে ওরা দিন দিন দূরে সরে যেতে লাগল, অধিকার হারাতে লাগল। একদিকে জমির অধিকার নেই, অন্যদিকে জঙ্গল থেকে উচ্ছেদ। পরিস্থিতিটা তো খুবই খারাপ হয়ে উঠেছিল তাহলে। ঠিক তাই। আর এর সাথে যোগ হয়েছিল তৃতীয় একটা কারণ, যেটা হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিত ওদের। সেটা হলো দিকুদের শোষণ। দিকু মানে বহিরাগত? হ্যাঁ, বহিরাগত। মহাজন, জমিদার, ঠিকাদার, ব্যবসায়ী, এমনকি কিছু সরকারি লোকও ছিল। এরা ব্রিটিশ শাসনের আড়ালে থেকে মুন্ডাদের উপর যা তা অত্যাচার করত। কী ধরনের অত্যাচার? এই ধরুন, চড়া সুদে ধার দিয়ে জমি কেড়ে নেওয়া, বেগার খাটানো, বিনা পয়সায় জোর করে কাজ করানো, এমনকি মেয়েদের সম্মান নিয়েও টানাটানি। এসব প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। দিকুরা আস্তে আস্তে মুন্ডা অঞ্চলের অর্থনীতি, সমাজ সবটাই যেন গিলে ফেলছিল। ব্রিটিশ সরকার, তাদের নতুন আইন, আবার এই দিগুদের অত্যাচার, সব মিলিয়ে তো একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল বোঝাই যাচ্ছে। একদম, খুবই বিস্ফোরক একটা অবস্থা। আর এই সময়েই কি বিরসা মুন্ডা আসছেন? এই যে এত হতাশা, এত ক্ষোভ, এটাকে তিনি একটা রাস্তায় আনলেন কিভাবে? হ্যাঁ, ঠিক এই সময়েই বিরসা মুন্ডার উত্থান। 1875-এ জন্ম ওনার। তিনি তো নিজের চোখে এইসব শোষণ, বঞ্চনা, অপমান দেখেছেন। ওনার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু গুণ ছিল। অবশ্যই, অসাধারণ সংগঠন ক্ষমতা ছিল, আর মানুষকে বোঝানোর, পাশে টানার একটা অদ্ভুত শক্তি ছিল ওনার।
উনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, অনেকটা পথপ্রদর্শকের মতো হয়ে উঠেছিলেন মুন্ডাদের কাছে। আধ্যাত্মিক নেতাও। হ্যাঁ, তাও বলা যায়। উনি প্রচলিত ধর্মবিশ্বাসের মধ্যে থেকেই একটা নতুন পথের কথা বলেছিলেন, যা মুন্ডাদের নিজেদের উপর ভরসা করতে শিখিয়েছিল। উনি বোঝাতে পেরেছিলেন যে এই অবস্থা থেকে বেরোতে হলে, নিজেদের অধিকার ফিরে পেতে হলে একজোট হয়ে লড়তেই হবে। আর এই বিক্ষিপ্ত ক্ষোভগুলোকেই তিনি একজোট করলেন। হ্যাঁ, 1899 সালের মধ্যে তিনি এই ক্ষোভগুলোকে একটা বিরাট রাজনৈতিক আর সামাজিক আন্দোলনের রূপ দিয়েছিলেন। আর এই জোট বাঁধার পরেই কি 1899 সালের ডিসেম্বরে বিদ্রোহটা শুরু হলো? 24শে ডিসেম্বর, তাই না? হ্যাঁ, সূত্র অনুযায়ী 1899 সালের 24শে ডিসেম্বর, মানে বড়দিনের ঠিক আগের দিন। এই দিনটা বেছে নেওয়ারও হয়তো একটা কারণ ছিল। কি কারণ? একদিকে তো ব্রিটিশ শাসনকে সরাসরি চ্যালেঞ্জ করা, আবার অন্যদিকে ওই যে খ্রিস্টান মিশনারিরা কাজ করছিল, অনেকে ধর্ম পাল্টাচ্ছিল, সংস্কৃতি বদলাচ্ছিল, সেটার বিরুদ্ধেও একটা প্রতিবাদ। ও আচ্ছা, তো বিদ্রোহীরা কি করল? তারা বিভিন্ন জায়গায় তীর ধনুক নিয়ে আক্রমণ শুরু করল, বিশেষ করে ব্রিটিশ শাসনের যে প্রতীকগুলো ছিল, থানা, অফিস আর দিকুদের ওপর। বিদ্রোহের দিনটাও তাহলে বেশ ভেবেচিন্তে বাছা। আচ্ছা, এই যে লড়াইটা শুরু হলো, এর শেষ লক্ষ্যটা কি ছিল? বিরসা মুন্ডা ঠিক কি চেয়েছিলেন? শুধু ব্রিটিশ আর দিকুদের তাড়ানো? না, শুধু তাড়ানো নয়, ওনার লক্ষ্য ছিল আরও অনেক বড়, অনেক গভীর। উনি চেয়েছিলেন সব ধরনের বাইরের দখল থেকে মুক্ত একটা স্বাধীন মুন্ডারাজ। স্বাধীন মুন্ডারাজ? হ্যাঁ, এটা কিন্তু পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া নয়, এটা ছিল একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন, যেখানে মুন্ডারা নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, নিজেদের বিচার ব্যবস্থা মেনে সম্মানের সাথে বাঁচবে, যেখানে জমির ওপর আবার তাদের যৌথ অধিকার থাকবে, যেখানে কোনো শোষণ থাকবে না। এই স্বাধীন রাজ্যের স্বপ্নটাই কি হাজার হাজার মুন্ডাকে একজোট করেছিল? হ্যাঁ, এই আদর্শটাই তাদের জীবন বাজি রেখে লড়াই করতে টেনে এনেছিল। আর এই কারণেই কি মানুষ তাকে প্রায় দেবতার জায়গায় বসিয়েছিল? তাকে তো ধরতি আবা বলা হতো শুনেছি। একদম, ধরতি আবা মানে পৃথিবীর পিতা। এই নামটা থেকেই বোঝা যায় সাধারণ মুন্ডাদের কাছে বিরসার জায়গাটা কোথায় ছিল। উনি শুধু নেতা ছিলেন না, ছিলেন তাদের মুক্তিদাতা, পথপ্রদর্শক, ভরসার জায়গা। মানুষ কি বিশ্বাস করত ওনার অলৌকিক ক্ষমতা আছে? হ্যাঁ, এরকম একটা বিশ্বাসও ছিল যে উনি তাদের সব দুঃখ কষ্ট দূর করতে পারবেন। এই গভীর বিশ্বাস, এই ভক্তি, এটাও কিন্তু উলগুলানের একটা বড় শক্তি ছিল। ধরতি আবা, এই পরিচিতির পেছনে ওনার ধর্মীয় চিন্তারও নিশ্চয়ই ভূমিকা ছিল। ওনার উপাস্য দেবতা তো ছিলেন সিংবোঙ্গা। হ্যাঁ, বিরসা তো শুধু রাজনৈতিক নেতা বা সেনাপতি ছিলেন না, উনি একজন গুরুত্বপূর্ণ সমাজ আর ধর্ম সংস্কারকও ছিলেন। কি রকম? উনি মুন্ডাদের মধ্যে যে পুরনো কুসংস্কার ছিল, পশু বলি দেওয়া, অনেক দেবদেবীর পুজো করা, এগুলো থেকে সরে আসতে বলেছিলেন। উনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন। আর তার প্রধান উপাস্য ছিলেন সিংবোঙ্গা বা সূর্য দেবতা। হ্যাঁ, সিংবোঙ্গাকে উনি সবচেয়ে বড় শক্তি, সত্যের প্রতীক হিসেবে দেখতেন। উনি জোর দিয়েছিলেন নৈতিক শুদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সত্যি কথা বলা, একসাথে মিলেমিশে থাকার ওপর। তার মানে উনি একটা নতুন ধর্মমত প্রচার করেছিলেন। অনেকটা সেরকমই, এটাকে এক ধরনের আদিবাসী শুদ্ধতাবাদী আন্দোলনও বলা যায়। এটা মুন্ডাদের মধ্যে আত্মসম্মান বোধ জাগিয়ে তুলেছিল, আর ব্রিটিশ বা মিশনারিদের যে সাংস্কৃতিক চাপ ছিল তার বিরুদ্ধেও একটা প্রতিরোধ তৈরি করেছিল। ওনার এই ধর্মীয় দিকটা ওনার রাজনৈতিক নেতৃত্বকে আরও জোরদার করে তুলেছিল। একজন রাজনৈতিক নেতা, আবার সমাজ সংস্কারক, ধর্মীয় পথপ্রদর্শকও। বিরসা মুন্ডার চরিত্রটা সত্যি খুব ইন্টারেস্টিং। কিন্তু এত বড় আন্দোলন, এত মানুষের যোগদান, এই উলগুলানের শেষটা কি হলো? স্বাধীন মুন্ডা রাজের স্বপ্ন কি পূরণ হয়েছিল? দুর্ভাগ্যজনকভাবে, যদি শুধু সামরিক দিক থেকে দেখি, লড়াইটা একেবারে অসম ছিল। একদিকে তীর ধনুক। হ্যাঁ, একদিকে তীরধনুক, পুরনো অস্ত্রশস্ত্র, আর অন্যদিকে আধুনিক বন্দুক, কামানওয়ালা ব্রিটিশ সেনা। কোথায় বড় লড়াইটা হয়েছিল? 1900 সালের জানুয়ারিতে ডুমবাড়ি পাহাড়ের কাছে শাইলখাকা বলে একটা জায়গা আছে, সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। ব্রিটিশ সেনারা নির্বিচারে গুলি চালায়, প্রচুর মুন্ডা যোদ্ধা মারা যান, এমনকি মহিলা, শিশুরাও বাদ যায়নি। এই হারটা বিদ্রোহের কুমোর ভেঙে দিয়েছিল। খুবই দুঃখজনক। এই যুদ্ধের পর বিরসা মুন্ডার কি হল? শয়েল রাকাবের যুদ্ধের পর বিরসা মুন্ডা লুকিয়ে পড়েন। ব্রিটিশ সরকার তো তাকে ধরার জন্য বিরাট পুরস্কার ঘোষণা করেছিল।
ধরা পড়লেন কিভাবে? শেষ পর্যন্ত শোনা যায় কিছু বিশ্বাসঘাতক ছিল। তাদের সাহায্যে ১৯০০ সালের ৩রা ফেব্রুয়ারি গভীর রাতে চাইবাসার জঙ্গল থেকে উনি ধরা পড়েন। তারপর? তাকে বন্দি করে রাঁচি জেলে নিয়ে যাওয়া হয়। ওনার বিচার চলছিল, কিন্তু তার আগেই ১৯০০ সালের ৯ জুন জেলেই কলেরায় আক্রান্ত হয়ে ওনার রহস্যজনকভাবে মৃত্যু হয়। মাত্র ২৫ বছর বয়স তখন? হ্যাঁ, মাত্র ২৫ বছর। এত প্রতিভাবান একজন নেতা এভাবে চলে গেলেন। তাহলে কি সব শেষ? এত আত্মত্যাগ, এত রক্ত, সব কি ব্যর্থ হয়ে গেল? উলগুলানের কি কোনো ভালো ফল হয়নি? না না, ব্যর্থতা বললে খুব ভুল হবে। ঠিক আছে, উলগুলান উনাগত রূপে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করতে পারেনি, বীরসাও মারা গেলেন, কিন্তু এর প্রভাব ছিল খুব গভীর আর দীর্ঘস্থায়ী। কি রকম? প্রথমত, বীরসা মুন্ডা সমাজে যে আত্মসম্মানের বোধ, যে রাজনীতিক চেতনা জাগিয়ে তুলেছিলেন, সেটা কিন্তু মোছেনি। উনি শিখিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, নিজেদের অধিকারের জন্য লড়তে হয়। এই জাগরণটা কিন্তু পরেও অনেক আদিবাসী আন্দোলনকে পথ দেখিয়েছে। এই আত্মচেতনা, লড়াইয়ের মনোভাব, এটা অবশ্যই একটা বড় পাওনা। কিন্তু সরকারের দিক থেকে কি কোনো প্রতিক্রিয়া হয়েছিল? ব্রিটিশরা কি কিছু শিখেছিল এই বিদ্রোহ থেকে? হ্যাঁ, আর এটারই উলগুলানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, একেবারে স্পষ্ট ফলাফল। এই বিদ্রোহটা ব্রিটিশ সরকারকে এতটাই নাড়া দিয়েছিল যে তারা আদিবাসীদের জমির সমস্যা, তাদের রাগের কারণ, এগুলো খতিয়ে দেখতে বাধ্য হয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে আদিবাসীদের আর হেলাফেলা করা যাবে না। ঠিক, আর এর সরাসরি ফল হিসেবেই অনেক তদন্ত আলোচনার পর ১৯০৮ সালে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করা হয়, ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট ১৯০৮। ১৯০৮ সালের ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন, এটার গুরুত্ব কি ছিল? এটা আদিবাসীদের জমির অধিকার রক্ষার ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ ছিল। এর মাধ্যমে মুন্ডাদের ওই যে খুঁটকাঠি ব্যবস্থা, তার কিছু অংশকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। আর সবচেয়ে জরুরি বিষয় হল, এই আইনে আদিবাসী জমি অ-আদিবাসীদের কাছে বিক্রি করা বা হস্তান্তর করা খুব কঠিন করে দেওয়া হলো। বেগার খাটানোও বন্ধ করা হলো। তার মানে একটা আইনি সুরক্ষা দেওয়া হলো। হ্যাঁ, যদিও এ আইনে সব সমস্যার সমাধান হয়নি, এটা ঠিক, প্রয়োগের ক্ষেত্রেও অনেক ফাঁক ছিল, তবুও এটা ছিল উলমুলানের সরাসরি চাপের ফলে আদায় করা একটা বিরাট আইনি আর প্রশাসনিক জয়। এটা প্রমাণ করে যে বীরসার লড়াই, মুন্ডাদের বলিদান পুরোপুরি বৃথা যায়নি। তার মানে যুদ্ধে হারলেও রাজনৈতিক আর প্রশাসনিক দিক থেকে উলগুলান একটা বড় ছাপ রেখে গেছে। এই আইনটা তো শুধু মুন্ডা নয়, অন্য আদিবাসীদের জন্য একটা রক্ষা কবচের মতো কাজ করেছে নিশ্চয়? অবশ্যই। এই আইন ছাড়াও উলগুলান মুন্ডা আর আশপাশের অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক চেতনা তৈরি করেছিল। তারা বুঝেছিল একজোট হওয়ার গুরুত্ব। আর বিরসা মুন্ডা? বিরসা মুন্ডা আজও শুধু মুন্ডাদের কাছে নন, ভারতের সমস্ত আদিবাসী, সমস্ত প্রান্তিক মানুষের কাছে শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের একটা চিরকালের প্রতীক হয়ে আছেন। তার সাহস, তার স্বপ্ন, তার লড়াই আজও খুব প্রাসঙ্গিক। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, উলগুলান মানে শুধু একটা গোলমাল নয়, এটা ১৮৯৯-১৯০০ সালের একটা নির্দিষ্ট সচেতন মুন্ডা বিদ্রোহ। এর পেছনে ছিল ব্রিটিশদের জমি আর জঙ্গলের আইন আর দিকুদের শোষণ, যা মুন্ডাদের জীবনকে প্রায় শেষ করে দিচ্ছিল। হ্যাঁ, এই সময়ে এলেন বিরসা মুন্ডা, ধরতি আবা। তিনি ধর্ম আর সমাজ সংস্কারের মাধ্যমে মুন্ডাদের এক করলেন, স্বাধীন মুন্ডা রাজের স্বপ্ন দেখালেন, যেখানে উপাস্য দেবতা সিংবোঙ্গা, আর সাথে সামাজিক ন্যায়বিচার, আত্মসম্মান। ঠিক। সোয়েল নাকাবের যুদ্ধে হার আর মাত্র ২৫ বছর বয়সে বিরসার মৃত্যু আপাতদৃষ্টিতে মনে হতে পারে বিদ্রোহ শেষ, কিন্তু এর প্রভাব ছিল বিরাট। এই বিদ্রোহ মুন্ডা সমাজে নতুন জাগরণ আনল, রাজনৈতিক চেতনা তৈরি করল, আর সবচেয়ে বড় কথা, ব্রিটিশ সরকারকে বাধ্য করল ১৯০৮ সালের ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করতে, যেটা আদিবাসীদের জমি অধিকার রক্ষা একটা ঐতিহাসিক আইন। একদম ঠিকঠাক সারসংক্ষেপ। উলগুলান শুধু অতীত নয়, এটা আসলে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের একটা জীবন্ত গল্প, যার শিক্ষাটা আজও খুব দামি। আমাদের হাতের লেখাটা এখানেই শেষ, কিন্তু আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। এই যে আমরা দেখলাম নিজেদের চিরাচরিত অধিকার রক্ষার লড়াই,
জমি, জঙ্গল, সংস্কৃতি, হ্যাঁ বাইরের শক্তির শোষণ বা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিজেদের মতো করে বাঁচার ইচ্ছে, এই বিষয়গুলো তো শুধু ১০০ বছর আগের মুন্ডা বিদ্রোহের নয়। আজকের দিনেও কি আমরা এরকম লড়াইয়ের ছবি দেখতে পাই না? হয়তো অন্য রূপে, অন্য জায়গায়। এটা খুব জরুরি একটা প্রশ্ন তুলেছেন আপনি। দেখুন, ইতিহাস তো শুধু পুরনো দিনের গল্প নয়, এটা বর্তমানকে বুঝতে আর ভবিষ্যৎকে গড়তে সাহায্য করে। ঠিক। উলগুলানের সময়টা ঐতিহাসিক, কিন্তু এর ভেতরের যে দ্বন্দ্বগুলো, মানে স্থানীয় অধিকার বনাম বাইরের আগ্রাসন, ঐতিহ্য বনাম যাকে বলে উন্নয়ন, প্রান্তিক মানুষের নিজেদের নিয়ন্ত্রণের লড়াই, এগুলো তো আজও পৃথিবীর নানা প্রান্তে নানা চেহারায় বেঁচে আছে। যেমন? এ ধরুন কোনো খনি প্রকল্পের বিরুদ্ধে আদিবাসীদের লড়াই, বা ধরুন নদীর স্বাভাবিক গতি বাঁচানোর জন্য স্থানীয় মানুষের আন্দোলন, অথবা নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য কোনো ছোট গোষ্ঠী লড়াই। বিরসা মুন্ডার সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায়, অধিকার আর আত্মমর্যাদার লড়াই আসলে কখনো শেষ হয় না, শুধু তার রূপটা পাল্টায়। হ্যাঁ, এটা ঠিক। আজকে শ্রোতারাও হয়তো একটু ভেবে দেখতে পারেন তাদের চারপাশে এই ধরনের লড়াইয়ের কোনো ছায়া তারা দেখতে পান কিনা, আর সেই লড়াইগুলোর সাথে